এই ভিডিওতে আমরা ঐতিহাসিক জুডিথ ব্রাউনের সাবকন্ট্রাক্টর থিওরি নিয়ে কথা বলবো। জুডিথ ব্রাউন একটা প্রশ্ন করছেন যে এত বড় বিশাল একটি উপমহাদেশে মাত্র কয়েক হাজার ব্রিটিশ কর্মকর্তাদের দিয়ে কিভাবে শাসিত হতে পারে। তার উত্তর ছিল, তিনি বলছেন সাবকন্ট্রাক্টারিং এর ধারণা দিয়ে ব্রিটিশ ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করত। এই থিওরিটা কি, এই সাবকন্ট্রাক্টারিং কি? ব্রিটিশ সাম্রাজ্যে সরাসরি মানে ব্রিটিশ এমন নয় যে ব্রিটিশ সাম্রাজ্য সরাসরি প্রত্যেকটি গ্রাম মহল্লা থেকে ভারতীয় মধ্যস্থতাকারী রাজা বা জমিদার বা জনজাতি প্রধান বা শহরের পৌরসভা নেতাদের ঠিকাদারি দিয়ে দিল। এই মধ্যবর্তী গোষ্ঠী ছিল সাম্রাজ্যের মূল সাবকন্ট্রাক্টর। জুডিথ ব্রাউনের বক্তব্য এই সম্পর্কে নিজের আধিপত্য ছিল পারস্পরিক বিভাগ একটি কার্যকর বিনিময়। তিনি বলছেন ব্রিটিশ স্থানীয় আর তাদের অধীনে সেই অভিজাতরা শাসন করত, শান্তি বজায় রাখত এবং সাম্রাজ্যের আধিপত্য করত। আমরা মধ্যে ক্ষেত্রে ওদের মধ্যে হেরেছি অনেক দিকে সিপাহীদের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য সমর্থন করেছিল। কেমন ছিল সাবকন্ট্রাক্টিং এর মাধ্যমে বলে যদি ব্রিটিশ সাম্রাজ্য থেকে তাদের ব্যবস্থা ফলে এবং জুনিয়র শ্রেণী সবসময় ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিল। এবং যদি ব্রিটিশ সাম্রাজ্য থেকে তাহলে তাদের জন্য রামমোহন বলেছিলেন যে ব্রিটিশরা এখানে থাকুক, মানে অর্থনৈতিক কেন্দ্র বলেছিলেন যে ব্রিটিশরা এখানে থাকে তাহলে এখানে ভারতবর্ষ অর্থনৈতিক হবে না, ব্রিটিশ ভারতবর্ষ অনেক কিছু উন্নতি হবে, এই কথাটি বলছেন। তো জুডিথ ব্রাউন নিয়ে কথা জুডিথ ব্রাউন ছিল বিভিন্ন গান্ধী অ্যান্ড সালে এই মূল যারা দ্বিতীয় স্তরে এরা ছিল মূল সাবকন্ট্রাক্টর। আর তৃতীয় স্তরে ছিলেন কৃষক শ্রমিক এবং প্রান্তিক গোষ্ঠী। আমি যেখানে যে সবথেকে উপরে ব্রিটিশ বাংলা ভাষায় যার সংখ্যা জনগণ ভারতীয় রাজন্য বা জমিদার শ্রেণীর নিচে তিনটে শ্রেণী তৈরি হয়েছে। একটা কৃষক গ্রাম সভা, স্থানীয় শ্রমিক মধ্যবিত্ত এবং যেটা অনানুষ্ঠানিকভাবে ভাগ হয়েছিল। এরা সাপোর্ট করা যায়। আর এই ধারণা ছিল এটা হলো কোলাবোরেটিভ গভর্নেন্স, যার মধ্যে সবাই তারা কৃষক উপজাতি সময় আর উপজাতি এবং প্রান্তিকরা প্রতিরোধ এবং দমন একটা বিষয় চালাতো। তাহলে জুডিথ ব্রাউনের যে সাপোর্টের থিওরি এটা ব্রিটিশ প্রশাসনের শাসন করতে একটা তিনি মেইনলি ব্যবহার করেছেন। তিনি গান্ধী ক্ষেত্রে সবথেকে বেশি ভালো ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে গান্ধী ক্ষেত্রে রাজনৈতিক উত্থান ছিল গান্ধীর, সেই রাজনৈতিক উত্থানে এই সাপোর্টের থিওরিকে ভালো করে ব্যাখ্যা করেছেন। ব্রাউন যুক্তিতে যে গান্ধীজি কোনো বিপ্লবী নেতার সঙ্গে আসেনি, তিনি যে মানে সাপোর্টাররা বিপ্লব সাপোর্টারদের নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক অত্যন্ত দক্ষভাবে ব্যবহার করেছিলেন। ব্রাউনের বক্তব্য আঞ্চলিক নেতা স্থানীয় ব্যবসায়ীরা এবং কংগ্রেসের প্রাদেশিক শাখাগুলো গান্ধীজির জন্য একটা মধ্যস্থতা ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তার মানে যে সাবকন্ট্রাক্টর নেটওয়ার্ক চলছিল শুরু থেকে ব্রিটিশ সাম্রাজ্যে, সেই সাবকন্ট্রাক্টর নেটওয়ার্ক গান্ধীজি শুধুমাত্র দক্ষভাবে ব্যবহার করেছিলেন। হঠাৎ করে বিপ্লবী নেতা ভর্তি হয়ে গেলে আছে গান্ধী করে বসা এই বিষয়ে গান্ধীজির সাপোর্ট ব্যক্তিগত কারিজমা চেয়ে অনেক বেশি। তিনি বলছেন কাঠামোগত, ওকে বলে যে গান্ধীজি এসেছিলেন বলে তার যে ব্যক্তিগত কারিজমা ছিল সেই কারিজমা বলে ভারতের রাজনীতিকে সাধারণ ঘরের রাজনীতিকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছেন। কিন্তু জুডিথ বলছেন যে এটা ব্যক্তিগত কারিজমাটাও ছিল কাঠামোগত, যে কাঠামো থেকে ছিল যে কাঠামো সাবকন্ট্রাক্টর এই কাঠামো গান্ধী ভালো অ্যাপ্লাই করেছিলেন। উদাহরণ দিচ্ছেন গান্ধী সবথেকে উত্তর দিকে আইন উদ্বোধন ছিল যেমন আহমেদাবাদ, ২ নম্বর অসহযোগ এবং ৩ নম্বর আইন অমান্য। এই তিনটে আন্দোলন ভালো হলো। তিনি বলেন যে স্থানীয় জমিদার এবং কৃষক নেতাদের নেটওয়ার্ক ছিল গান্ধীজি সেটা ব্যবহার করেছিলেন আন্দোলন করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে মধ্যস্থতাকারী গান্ধীজি সাপোর্টার হয়ে ওঠেন। মধ্যস্থতাকারী গান্ধীজি সাপোর্টার হয়ে ওঠেন। তার মানে রাজা আছে, ব্রিটিশ রাজা আছে, মধ্যস্থতাকারী আছে, মধ্যস্থতাকারী বলতে প্রাদেশিক নেতারা আছেন, প্রাদেশিক নেতা যারা আমি জাতি কৃষকরা জাতির অধীনে আছে। গান্ধীজি এই রাজা এবং প্রাদেশিক নেতাদের মাঝখানে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই প্রাদেশিক নেতা সাপোর্টার যারা ভাইসরয় ছিল তারা এখন গান্ধীজি সাপোর্টার হয়ে গেল। তাহলে গান্ধীজি এই যে দুটো সম্পর্কের মাঝখানে বা দুটো গোষ্ঠীর মাঝখানে নিজের ইনপুট দেওয়া এই যে কাঠামোটা চলছিল নেটওয়ার্কটা চলছিল সেই নেটওয়ার্কের মাঝখানে ডাইরেক্ট সাপোর্টাররা ভাইসরয় এবং গান্ধী অধীনে চলছিল। তখন গান্ধীজি কোনো কৃষক এবং ভাইসরয় ইংরেজের মধ্যে একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করলো। এটা বিদ্যার বক্তব্য। আন্দোলনের ক্ষেত্রেও আমি আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও এখানে সাপোর্টার একটা তথ্য দিচ্ছে বিতরণ সেই বিতরণে আমরা একটা দিকে বিতরণ হয় সেটার মধ্যে সাপোর্টার যেটা সেটা সত্যি গুরুত্বপূর্ণ যেমন গাইড যখন বিরোধীর বই এটা তার সত্যি আপনি যখন সত্যি সত্যি করেছেন তারপর এটা ব্রাউনের মডেল এখানে নিচে মানুষ মানে সাধারণ মানুষ শুধুমাত্র শাসিত হচ্ছে শাসনকারী নয়। ঠিক আছে? ওখানে যে 1855 সালে যে মডেল সেই মডেলগুলো উপর থেকে চাপিয়ে দিয়ে মানে উপর থেকে হয়ে চলে যাওয়া সেখানে দেখা করা যায় না। সামুদ্র বা মহাবিদ্য ছিল একটা স্বতন্ত্র যুক্তি বা চেতনার একটা প্রকাশ যেটা ব্রাউনের বক্তব্য করে না। কিন্তু ব্রাউন সমর্থন করেছেন তারা এরপর দিয়ে বলছেন যে সামুদ্রিক এবং মহাবিদ্য যে আছে সেই ওটা উঠে আসা সাপোর্টের মাধ্যমে চলেনি, এটা ব্যতিক্রম ছিল। কিন্তু বেশিরভাগ সিস্টেম রাজনীতি সাপোর্টের এর মধ্যে নেই। এছাড়াও আরেকটা ব্যাখ্যা করা আছে যেমন ব্রটন স্টাইন যিনি দক্ষিণ ভারত বিষয়ে সম্পর্কে ভালো ব্যাখ্যা করেছেন তার গবেষণা আছে। তিনি বলছেন এই সাপোর্টের মধ্যে ভারতের বৈচিত্র্যকে যদি বোঝানো হয় তাহলে সঠিক হয়ে যাবে। ব্রটন বলছেন তিনি বলছেন দক্ষিণের যে পরিবার মারাঠা সরদার এবং বাংলা জমিদারকে একই কাতারে দক্ষিণের পরিবার মানে দক্ষিণের এখানে পরিবার আছে, এখানে মারাঠা আছে, এখানে বাংলার পরিবার আছে, এই তিনটে অঞ্চলের ভৌগোলিক দিক থেকে পার্থক্য থাকে তাহলে বুঝতে পারা যায়। এই অঞ্চলের মারাঠা সরদারদের এই অঞ্চলে যদি ফেলা হয় তাহলে সমস্যাজনক হবে।
যেটা হয়তো উচিত নয় বলে ব্রাটনস্টাইন বলছেন। আর ডেভিড ওয়াসব্রুক বলছেন যে ব্রিটিশ যে মডেল আছে, ব্রাউনের যে মডেল আছে, সেটা ব্রিটিশের সাম্রাজ্যের কাঠামোগত হিংসাকে অনেকটা নরম করে দেখায়। ব্রিটিশ সাম্রাজ্যের যে কাঠামোগত হিংসা ছিল সেটা অনেক বেশি শক্ত, ব্রাউন অনেকটা নরম করে দেখাচ্ছে। আর ঔপনিবেশিক শোষণের বস্তুবাদী মাত্রাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। তবে রাজনারায়ণ, ক্রিস্টোফার বেইলি ব্রাউনের পক্ষে বলেছিলেন যে এই মডেল কোনো নৈতিক অনুমোদন নয়, এটি একটা বিশ্লেষণাত্মক যন্ত্র যা দেখায় সাম্রাজ্য টিকে ছিল কোনো একটা মেকানিজমে। এই তত্ত্বের প্রাসঙ্গিকতা কি? এই তত্ত্বের প্রাসঙ্গিকতা হলো যে পরবর্তী বছরগুলোতে বা দশকগুলোতে ইতিহাসবিদরা এই সাবকন্ট্রাক্টর থিওরিকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। যেমন পোস্ট কলোনিয়ালিজম মানে স্বাধীনতা পরবর্তী সময়কালে রাষ্ট্রবিজ্ঞানে মধ্যস্থতাকারী রাজনীতি এবং পৃষ্ঠপোষক অনুগ্রাহী কাঠামো যে ধারণাটা, সেটা ব্রাউনের কাজের সঙ্গে গভীরভাবে সংযুক্তকরণ। মানে আধুনিক ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই সংস্কৃতিতে যে দালাল শ্রেণী তৈরি হয়েছিল উপস্থিতি দেখা যায়, তার শেকড়, ঐতিহাসিক শেকড় বোঝার জন্য ব্রাউনের তত্ত্ব আজও অপরিহার্য। পড়তে হবে, ব্রাউনের তত্ত্বকে পড়তে হবে। আর এর মূল কথা হলো, ব্রাউন বলছেন শেষে যে উপনিবেশ ছিল একটা আলোচনা নির্ভর ব্যবস্থা, সম্পূর্ণ জবরদস্তিমূলক নয়, আবার সম্পূর্ণ সম্মতিতেও নয়। মানে কোন একটা ব্রিটিশ কর্মচারী বা অফিসার কিছু এলো এবং আমাদের দেশের এখানে এসে মানুষদেরকে বললো যে তোমরা সরে যাও, তোমাদের উপর আমি শাসন করব, জবরদখল করে, এরকম উপনিবেশ ছিল না। মানে উপনিবেশ মানে এটা নয়। আবার এমন নয় যে ব্রিটিশ কিছু কর্মচারী এলো আমাদের দেশে, এলো যে বললো যে আমাকে পারমিশন দাও, তোমাদেরকে আমি শাসন করব, শোষণ করব, এবার আমাকে পারমিশন দাও, আমি উপনিবেশ স্থাপন করবো, এরকমও নয়। উপনিবেশ একটা এর মাঝখানের একটা অবস্থা, যেটা জবরদস্তিমূলকও নয়, আবার যেটা সম্মতিসূচকও নয়। এই যে দ্বন্দ্বময় মধ্যবর্তী অঞ্চল, এই মধ্যবর্তী অঞ্চলটাই ব্রিটিশ ভারতের ইতিহাসকে এতটা বেশি জটিল করেছে। ব্রাউন নিজে স্বীকার করেছেন পরবর্তীকালে যে তার মডেল একমাত্র বিশ্লেষণের যন্ত্র নয়, বিশ্লেষণের ব্যাখ্যা নয়, আবার সম্পূর্ণ ইতিহাসের বিবরণও নয়, কিন্তু কোনো নৈতিক অবস্থান এই মডেলটিকে নেয় না। এটি বলে না যে উপনিবেশবাদ ভালো বা উপনিবেশবাদ সাধারণ মানুষের জন্য ভালো করেছে। উপনিবেশবাদের যে হিংসা ছিল, উপনিবেশবাদের যে শোষণ ছিল, সেই শোষণ এবং হিংসা অনেকটা বেশি সহজ ছিল, সাধারণ মানুষের জন্য ভালো করেছিল। ব্রিটিশরা যেমন দাবি করত যে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে বলে ভারতবর্ষের মানুষকে সভ্য করতে পেরেছে, সভ্য হয়েছে, তার আগে তো সভ্যই ছিল না। আবার ব্রিটিশরা এসেছে মানে পাশ্চাত্যের যে জ্ঞান এবং বিজ্ঞান, সেই সম্পর্কে এখানকার মানুষরা জানতে পেরেছে, এর আগে তো মানুষ জানতোই না। এই ধারণাও কিন্তু ব্রাউন মানে দাবি করছে না, এই ধারণার বিরুদ্ধেও কথা বলছে। যে ব্রাউন বলছে না যে ব্রিটিশ উপনিবেশ মানেই ভালো বা ব্রিটিশ উপনিবেশ মানেই নরম, তাদের ছিল তো, তাদের কোনো দোষ ছিল না, এরকম কিন্তু বলছে না। এটা তিনি বলছেন যে ব্যবস্থাটি কোনো একটা প্রক্রিয়ায় কার্যকর ছিল, ব্যবস্থাটি প্রক্রিয়ায় কার্যকর ছিল। এই ব্রাউনের তত্ত্ব এখনকার দিনে প্রাসঙ্গিক শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের মধ্যস্থতাকারী রাজনীতি হিসাবে বা দালাল শ্রেণীর উপস্থিতিকে বোঝার জন্যই নয়। এখনকার দিনেও আমরা যদি রাজনীতি দেখি তাহলে দেখব যে যে কোনো একটা উচ্চপদস্থ আধিকারিক, যদি আমি ভারতবর্ষের মানে আমাদের বাংলার রাজ্য রাজ্য এবং রাজ্যের রাজ্যের নিচে আছে জেলা এবং তার নেতা, এবং তার নেতা, জেলার নিচে আছে মহকুমা, এবং মহকুমার নিচে আছে ব্লক এবং তার নেতা, ব্লকের নিচে আছে পঞ্চায়েত এবং তার নেতা, এবং তার নিচে আছে গ্রাম এবং তার নেতা। এরা কি একে অপরের সাবকন্ট্রাক্টর নয়? মানে নিচের লেভেলের নেতা, এখনকার দিনে যদি আমরা ব্যাখ্যা করি, নিচের লেভেলের নেতা তার উপরের লেভেলের নেতাদেরকে খুশি করার জন্য কি ব্যবহার করে না? যদি গ্রামের কোনো নেতা ব্লক লেভেলের কোনো নেতার কাছে যেতে চায়, তাহলে মধ্যস্থতাকারী হিসাবে কি পঞ্চায়েতের নেতারা উঠে আসে না? বা মহকুমা লেভেলের নেতা যদি রাজ্য লেভেলের কোনো নেতার সাথে কথা বলতে চায় বা যোগাযোগ স্থাপন করতে চায়, তাহলে কি জেলা লেভেলের নেতাকে টপকে সে যেতে পারে এখনকার দিনের রাজনীতিতে?
তাহলে এখনকার দিনের রাজনীতি বুঝতে গেলেও অনেকটা জুডিথ ব্রাউনের সাবকন্ট্রাক্টর থিওরিকে বুঝতে হয়। জুডিথ ব্রাউনের সাবকন্ট্রাক্টর থিওরি সমালোচনার ঊর্ধ্বে নয়, তার একটা থিওরি যেটা তার মনে হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের কাঠামো এরকম, বিশেষ করে গান্ধীজির উত্থানের ক্ষেত্রে সেটা তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু এখনকার দিনের রাজনীতিতে এটা খুব ভালোভাবে বহিঃপ্রকাশ পাওয়া যায়। এইখানেই জুডিথ ব্রাউনের সাবকন্ট্রাক্টর থিওরির সার্থকতা।